আমার প্রিয় ছাত্রছাত্রী, আমি আজকে তোমাদের সামনে যে টপিকটি নিয়ে আলোচনা করব সেটি হলো নিরপেক্ষ ন্যায় কিভাবে সাজাবো। এই অধ্যায়ের সবচেয়ে গুরুত্বপূর্ণ টপিক বলতে পারো এটি। এই নিরপেক্ষ ন্যায় কিভাবে আমরা সাজাবো। আমি যদি সাজাতে পারি এবং এর থেকে মূর্তিটা নির্ণয় করতে পারি, তাহলে কিন্তু এর এক একটিতে যে 4 মার্ক থাকবে তার মধ্যে 2 মার্ক পাবো। আর তুমি সাজিয়ে যদি মূর্তি তৈরি করতে পারো তাহলে অটোমেটিক দোষ, অথবা যদি বৈধ হয় তাহলে বৈধ মূর্তির নাম, সেটিও তোমার পক্ষে বের করা সম্ভব। তাই আজকের এই ক্লাসটি ভীষণ ভীষণ ইম্পর্টেন্ট প্রশ্ন। তুমি যদি কোনো প্রশ্ন না পড়ো এই অধ্যায় থেকে, তুমি যদি শুধু বৈধতা নির্ণয় করাটা শেখো, তাহলেই কিন্তু এই অধ্যায় থেকে তুমি 8 মার্ক করে আসতে পারবে। এই চ্যাপ্টারটি সবচেয়ে বড় চ্যাপ্টার ক্লাস 12-এর মধ্যে। তুমি কোনো কিছুই শিখলে না, জাস্ট শুধু সাজানোটা শিখলে, তাহলেও কিন্তু তুমি 2 + 2 এখানে দুটো থাকবে, তাহলে 2 + 2 = 4 মার্ক পাবে। আর যে সম্পূর্ণটা করতে পারবে, বৈধ হলে বৈধ মূর্তির নাম, অবৈধ হলে দোষ, সে এক্সট্রা আরও পাবে 2 2 4। তাহলে আমি কোনো কিছু না শিখে কেবলমাত্র 1টা ঘন্টা যদি আমি এর পিছনে ব্যবহার করি, তাহলেই কিন্তু আমার এখান থেকে 4 মার্ক আয়ত্ত করা সম্ভব। আমরা তাই সাজানোটা ভীষণ মনোযোগ দিয়ে শিখব। তাই এখানে লিখেছি, দেখো, নিরপেক্ষ ন্যায় সাজানোর জন্য আমাদের জানা দরকার। কোন বিষয়টি জানা দরকার? আমি যখন নিরপেক্ষ ন্যায় সাজাবো, প্রথম জানা দরকার যে কোন বাক্যটি সিদ্ধান্ত হবে, অর্থাৎ সিদ্ধান্ত নির্দেশক শব্দ কোনটি রয়েছে এর মধ্যে, যার উপর ভিত্তি করে আমি এটাকে সাজাবো। সিদ্ধান্ত নির্দেশক শব্দ থাকে এর মধ্যে, যার উপর ভিত্তি করে আমরা এটাকে সাজাই। আর দ্বিতীয় যে বিষয়টি আমাদের জানা দরকার সেটি হলো এই ন্যায়টির পক্ষ, সাধ্যপদ ও হেতুপদের অবস্থান কোথায় কোথায় থাকে। নিরপেক্ষ ন্যায় আমরা এর আগে শিখেছি। নিরপেক্ষ ন্যায় তোমাদের একটা দৃষ্টান্ত দিয়েছিলাম যে সকল মানুষ হয় মরণশীল জীব, রাম হয় মানুষ, রাম হয় মরণশীল জীব। এটা পরপর না লিখে আমি পাশাপাশি লিখলাম। তাহলে আমি এটাকে সাজাবো কি করে, সাজানোর পদ্ধতিটা কি, আমরা সেটা এখানে শিখব। এবার আমরা এই দুটো বিষয় যদি আমাদের জানা থাকে তাহলেই কিন্তু আমরা সাজাতে পারবো। কোন কোন বিষয় আরেকবার একটু বলে দেই, যে কোন বাক্যটি সিদ্ধান্ত বাক্য হবে, বা ওই যে ন্যায়টি রয়েছে এর মধ্যে সিদ্ধান্ত নির্দেশক শব্দ কোনটি, এটা আমরা ফার্স্ট জানবো। আর জানবো হচ্ছে পক্ষপদ, সাধ্যপদ ও হেতুপদের অবস্থানটা আমরা জানবো। আমরা প্রথমে দেখি যে সিদ্ধান্ত নির্দেশক শব্দ কি থাকে একটি বাক্যের মধ্যে, এবং তার পরের বাক্য সিদ্ধান্ত হয় না আগের বাক্য সিদ্ধান্ত হয়, ওই সিদ্ধান্ত নির্দেশক শব্দের মাধ্যমে আমরা খুঁজে বের করব। তাহলে আমরা এবার জেনে নিই সিদ্ধান্ত নির্দেশক শব্দ কোনগুলো হয়, যার আগের বাক্য সিদ্ধান্ত হয় বা পরের বাক্য সিদ্ধান্ত হয়। একটু দেখো, আমি এখানে লিখে দিয়েছি, সুতরাং, অতএব, তাই, সেহেতু, কাজেই, কাজে কাজেই। এই যে শব্দগুলো, এই শব্দগুলোর পরের বাক্যটি সিদ্ধান্ত হবে। দেখবে আমি এখানে নিচে দেখিয়েছি, এইভাবে 3টি বাক্য দেওয়া থাকবে। একটু খেয়াল করো তোমরা। সব বিজ্ঞানীরা বুদ্ধিমান এবং কোনো কোনো বিজ্ঞানী পদার্থবিদ, সুতরাং সব পদার্থবিদ বুদ্ধিমান। এইভাবে থাকবে, তোমাদের কিন্তু সাজাতে হবে। তোমাদের প্রথম কাজ হচ্ছে খুঁজে বের করতে হবে সিদ্ধান্ত নির্দেশক শব্দ কোনটি আছে এর মধ্যে। আমি কি দেখলাম উপরে, সিদ্ধান্ত নির্দেশক শব্দ কোনটি? এই সুতরাং। সুতরাংটা হচ্ছে সিদ্ধান্ত নির্দেশক শব্দ। এই সুতরাং যদি কোনো বাক্যে থাকে তাহলে পরের বাক্যটি আমরা সিদ্ধান্ত করব। এই সুতরাং ছাড়া আর কোন কোন শব্দ থাকলে তার পরের বাক্য সিদ্ধান্ত হয় আমরা আরেকবার একটু দেখে নিই। দেখো এখানে লিখে দিয়েছি, সুতরাং থাকতে পারে, অতএব থাকতে পারে, তাহলে এর পরের বাক্য সিদ্ধান্ত, তাই থাকতে পারে, এর পরের বাক্য সিদ্ধান্ত, সেহেতু থাকলে এর পরের বাক্য সিদ্ধান্ত, যদি কাজেই থাকে তার পরের বাক্য সিদ্ধান্ত, আর কাজে কাজেই হলেও তার পরের বাক্য সিদ্ধান্ত। তাহলে আমরা এখানে বুঝতে পারলাম যে কোন কোন বাক্যের
বা কোন কোন শব্দের পরের বাক্য সিদ্ধান্ত হয়। এবার আমরা জানব কোন কোন শব্দের আগের বাক্য সিদ্ধান্ত হয়। একটু দেখে নাও, এখানে রয়েছে। তারপর আমরা প্র্যাকটিক্যাল উদাহরণে দেখে নেব। কারণ, কেননা, যেহেতু প্রভৃতি শব্দের আগের বাক্যটি সিদ্ধান্ত হয়। আমরা পরের ডিটেলস দেখছি, আগে আমরা একটা উদাহরণ দেখে নিই, তারপরে আমরা এটা দেখব। খেয়াল করো, এখানে প্রথমটা দেখো, কোনো কবি অমর নয়, যেহেতু যে কোনো কবি মানুষ এবং মানুষ অমর নয়। এই বাক্যটির মধ্যে একটা সিদ্ধান্ত নির্দেশক শব্দ থাকবে, তার মাধ্যমে বুঝতে পারবো যে কোন বাক্যটি সিদ্ধান্ত হবে। বলো তো, এখানে সিদ্ধান্ত নির্দেশক শব্দ কোনটি? হ্যাঁ, এখানে সিদ্ধান্ত নির্দেশক শব্দ হলো যেহেতু। এই যেহেতুর আগের বাক্য যেটা থাকবে এটা হবে সিদ্ধান্ত বাক্য। তাহলে এর আগের বাক্যটি সিদ্ধান্ত বাক্য। এবার আমরা দেখব তিনটি পদের বর্ণনা। তোমরা আগেও শিখেছ যে পদগুলো কি কি, আমি তবু আরেকবার একটু মনে করিয়ে দেই। আমরা জানি একটি ন্যায় অনুমানে তিনটি পদ থাকে, পক্ষপদ, সাধ্যপদ আর হচ্ছে হেতুপদ। তোমাদেরকে মনে রাখতে হবে যে এই পক্ষপদটি সব সময় সিদ্ধান্ত বাক্যের উদ্দেশ্য স্থানে থাকবে, আর অপধান আশ্রয় বাক্যের উদ্দেশ্য বা বিধেয় যে কোনো স্থানে থাকতে পারে। এবার আমরা উদাহরণে আসি, তাহলে আমরা ভালো বুঝতে পারবো। তুমি যখন এইভাবে একটি ন্যায়কে সাজাবে, সাজানোর পরে তোমাকে যেটা দেখতে হবে যে এই যে সিদ্ধান্ত বাক্য, এর উদ্দেশ্য স্থানে যে পদটা থাকবে সেই পদটি হবে পক্ষপদ। আর সাধ্যপদ কোনটা, কি লিখেছি এখানে দেখে নাও একটু। এই পদটি সিদ্ধান্তের বিধেয় স্থানে থাকে, আর থাকে কোথায়? প্রধান আশ্রয় বাক্যের উদ্দেশ্য বা বিধেয় স্থানে। চলে যাই আমরা উদাহরণে আবার। এর মধ্যে প্রধান আশ্রয় বাক্য থাকবে সাধ্যপদ আর সিদ্ধান্তে থাকবে। খেয়াল করো তো, সিদ্ধান্তের বিধেয় স্থানে যে পদটি রয়েছে এটা সাধ্যপদ। এই পদটি আর কোথায় থাকবে? প্রধান আশ্রয় বাক্যের বিধেয় স্থানেও থাকতে পারে, আবার এই উদ্দেশ্য স্থানেও থাকতে পারে। আরেকটি পদ আমাদের বাকি রয়েছে হচ্ছে হেতুপদ। কি লিখেছি? এই পদটি প্রধান ও অপ্রধান আশ্রয় বাক্যে সাধারণভাবে বর্তমান থাকে। এবার আমরা উদাহরণে যাই, উদাহরণটা দেখে নিই। খেয়াল করো, এখানে দেখো হেতুপদ কোনটা, এই দুটো বাক্যের মধ্যে কমন কোন পদ রয়েছে? এই প্রধান আশ্রয় বাক্য, অপ্রধান আশ্রয় বাক্য বা প্রধান হেতু বাক্য বা অপ্রধান হেতু বাক্যের মধ্যে দেখো কমন আছে বিজ্ঞানী। তাহলে বিজ্ঞানীটা হবে হচ্ছে হেতুপদ। এবার আমরা জানলাম পদের অবস্থান, আর উপরে আমরা শিখেছি সিদ্ধান্ত নির্দেশক শব্দ। তোমাদের এটুক জানার দরকার নেই, বা পরে জানলেও চলবে। উপরের যেটা রয়েছে এইটা কিন্তু তোমরা এখান থেকে এইটুকু মুখস্থ করবে যে সুতরাং, অতএব, তাই, সেহেতু এর পরের বাক্য সিদ্ধান্ত, আর কারণ, কেননা, যেহেতু এর আগের বাক্য সিদ্ধান্ত। ব্যাস এইটুকু কনসেপ্টটা রাখো, তাহলেই হবে, আমরা সাজাতে পারবো। চলে যাই, কিভাবে পরীক্ষাতে আসবে সেটা আমরা দেখে নেব। এইভাবে পরীক্ষাতে লেখা থাকবে, নিচের বাক্যগুলিকে যুক্তিবিদ্যাসম্মত আকার দাও এবং সহস্থান ও মূর্তি নির্ণয় করো। এর সঙ্গে একটু লেজুর থাকবে। দোষ হলে তার নাম উল্লেখ করতে হবে, আর বৈধ হলে বৈধ মূর্তির নাম লিখতে হবে। এইটুকু উল্লেখ করা থাকবে সাথে। আমরা আগে সংস্থান আর মূর্তি নির্ণয় করে অন্তত যে 4 মার্ক থাকবে তার মধ্যে আগে 2 মার্কটাকে আয়ত্ত করি। কিভাবে করব? আমাদের এইভাবে থাকবে। আমি এখানে 3 নম্বর উদাহরণটা তুলে দিয়েছি, নিচে যে কটা তোমাদের হোমওয়ার্ক দিয়েছি আমি একটা দেখিয়ে দেবো, তোমরা বাদবাকিগুলো করবে। এখানে লিখলাম সব বিজ্ঞানীরা বুদ্ধিমান, এবং এবং কোনো কোনো বিজ্ঞানী পদার্থবিদ, সুতরাং সব পদার্থবিদ বুদ্ধিমান। এটা তোমাদেরকে দিয়ে দেওয়া হলো। এবার দিয়ে দেওয়ার পর তোমার প্রথম কাজ হবে তুমি এই কথাগুলো লিখে নেবে যুক্তিবিদ্যাসম্মত আকার। তারপরে তুমি এখানে লিখবে প্রধান আশ্রয় বাক্য, অপ্রধান আশ্রয় বাক্য, সিদ্ধান্ত বাক্য, এই 3টে লিখে নেবে। লেখার পর এরপরে তোমাকে খুঁজতে হবে যে এর মধ্যে সিদ্ধান্ত নির্দেশক শব্দ কোনটি। এর মধ্যে সিদ্ধান্ত নির্দেশক শব্দ কোনটি? সুতরাং। তাহলে সুতরাং যদি সিদ্ধান্ত নির্দেশক শব্দ হয় তাহলে সুতরাং এর পরের বাক্য সিদ্ধান্ত।
তাহলে সুতরাং এর পরের বাক্য কি আছে? সব পদার্থবিদ বুদ্ধিমান। এটাকে বচনে কনভার্ট করে তোমাকে সিদ্ধান্তের পাশে লিখতে হবে। সব পদার্থবিদ বুদ্ধিমান। দেখো এখানে 100% আছে, তাহলে এটা এবচন হবে। আর কোনো চিহ্ন নেই মানে সদার্থক চিহ্ন আছে, তাই এটাকে আমি যখন বচনে করব তখন আমার হবে সকল পদার্থবিদ হয় বুদ্ধিমান। আমি সিদ্ধান্ত বাক্য পেয়ে গেলাম। এই সিদ্ধান্ত বাক্যটা পাওয়ার পর আমাকে বুঝতে হবে যে এর পক্ষপদ কোনটা। পক্ষপদ কোনটা? পদার্থবিদ পক্ষপদ। আর এই পক্ষপদটাই থাকবে অপ্রধান আশ্রয় বাক্যে। তাহলে আমি এখান থেকে কোনটা পেয়ে গেলাম? পক্ষপদ, পদার্থবিদ। এবার আমি দেখব এই পদার্থবিদটি আর কোন বাক্যে আছে। আমি তো এই বাক্যটা লিখেছি, এই বাক্যের পদার্থবিদ বাদেও আরেকটা বাক্যে দেখো পদার্থবিদ আছে, খোঁজো সেটা, খোঁজো, দেখো খুঁজে পাবে। ঠিক এর আগের বাক্যটিতেই পদার্থবিদ আছে, কি তাই তো? এই বাক্যটায় পদার্থবিদ আছে। তাহলে এই বাক্যটিকে বচনে রূপান্তর করে আমি লিখব হচ্ছে অপ্রধানাশ্রয় বাক্য। কি বললাম এখানে আরেকবার একটু শুনে নাও। প্রথমে আমি সিদ্ধান্ত বাক্যটা লিখেছি। সিদ্ধান্ত বাক্য লেখার পর আমি দেখব যে এর উদ্দেশ্য স্থানে কোন পদটা রয়েছে। সেই পদটা যে বাক্যে থাকবে সেটা হবে অপ্রধান আশ্রয় বাক্য। তাহলে এই পদার্থবিদ কোন বাক্যে আছে? উপরে উদাহরণ দেখো, কোনো কোনো বিজ্ঞানী হয় পদার্থবিদ, তাহলে এটা হবে অপ্রধান আশ্রয় বাক্য। তাহলে তিনটি বাক্যের মধ্যে আমার দুটো বাক্য লেখা কমপ্লিট হলো। আর যে বাক্যটা পড়ে থাকবে আমি সেটা প্রধান আশ্রয় বাক্য লিখব, সেটাই আমি লিখে দেবো প্রধান আশ্রয় বাক্যে। আমি এখানে লিখে দিয়েছি প্রধান আশ্রয় বাক্যে। লেখার পর তোমরা আগে সংস্থান নির্ণয় করা শিখেছ, সেই সংস্থানটাই নির্ণয় করবে। সংস্থান নির্ণয় করার জন্যে তোমরা একটা কাঠ পেন্সিল নেবে। সেই কাঠ পেন্সিলটা নিয়ে তোমরা কাঠ পেন্সিল দিয়ে এখানে হেতুপদটাকে জয়েন করো। এই যে হেতুপদ, হেতুপদ কী করে বুঝবে? প্রথম দুটি আশ্রয় বাক্যে যেটা কমন সেইটাকে বলা হয় হেতুপদ। এই দুটো পদকে তোমরা জয়েন করো। জয়েন করলে এরপরে হেতুপদের সঙ্গে এই সাধ্যপদটাকে জয়েন করো। তারপরের বাক্যে আবার হেতুপদের সঙ্গে পক্ষপদকে জয়েন করো। আর শেষের বাক্যটা পক্ষপদ আর সাধ্যপদকে জয়েন করো। জয়েন করার পরে যে ছবিটা তোমরা পেয়েছো সেই ছবিটাকে নিচে এইভাবে করে দাও। এখানে আমি করেছি, এইভাবে করো। তাহলে আমি দেখো একদম সেম ছবিটা এখানে লিখলাম, ঠিক আছে? করার পর এটা তো হেতুপদ, আর হেতুপদকে আমরা কি দিয়ে চিহ্নিত করি? এম দিয়ে। তাই আমি এখানে একটা এম লিখেছি, এখানে একটা এম লিখেছি। আর এই বিজ্ঞানীটা, এটা হেতুপদ গেল। আর পদার্থবিদ কোন পদ? পদার্থবিদ তোমাদের যদি অসুবিধা হয় তাহলে তোমরা লাস্টের বাক্যটা থেকে নিতে পারো। আগে এই লাস্টের বাক্যটা এখানে, তাহলে এই দুটো করে নাও। তারপরে তুমি শেষের বাক্যের দাগটা দিয়ে নাও, দিয়ে এখানে এসআরপি লেখো। এসআরপি লেখার পর আমরা জানি এস পদটা অপ্রধান আশ্রয় বাক্যে থাকবে, এসটা এখানে দিয়ে দাও আর পিটা উপরে দিয়ে দাও। তাহলে তুমি দেখবে যেটা পেয়েছো সেইটা হলো সংস্থানের ছবি। আর তোমাদের প্রত্যেকেরই জানা, আমি এর আগের ক্লাসগুলোতে এই সংস্থান সম্পর্কে আলোচনা করেছি। ক্লাস নাম্বার 39 সম্ভবত। এই 39 ক্লাসটি তোমরা দেখে নেবে যারা দেখোনি। যদি 39 নম্বর ক্লাস তুমি না দেখো তাহলে কিন্তু এই সংস্থানটা বুঝতে পারবে না। তাই ওই ক্লাসটি যারা দেখোনি আগে ওই ক্লাসটি দেখো, তারপরে এই ক্লাসটি দেখো, এই 41 নম্বর ক্লাসটা দেখো। তাহলে তুমি দেখবে এই সংস্থান তুমি ইজিলি বুঝতে পারবে। তাহলে আমি এখান থেকে সংস্থানটা পেয়ে গেলাম। এবার আমি লিখলাম সংস্থানটা হলো দ্বিতীয়। এই সংস্থান নির্ণয়ের জন্য 1 মার্ক থাকে। সংস্থান নির্ণয় করলে তুমি পাবে হচ্ছে 1 মার্ক। আর কি? মূর্তি। মূর্তিটা কি? তোমার যে যে বচন হয়েছিল, কি কি বচন হয়েছিল? 1 মিনিট দাও। এটা হয়েছিল এ আই এ, তাহলে এখানে তোমার মূর্তি হয়ে যাবে এ আই এ। আমি মূর্তিটা এই যে যে বচনগুলো রয়েছে এই বচনগুলো লিখবো, আমার মূর্তি কমপ্লিট হবে। আমি মূর্তি সম্পর্কেও আলোচনা করেছি ওই 39 নম্বর ক্লাসে, তোমরা ওটা দেখলে দেখবে ওখানে সংস্থান জানবে এবং মূর্তিটাও। সংস্থানটা একটু একটু ভুল হলো, সংস্থানটা তো আগের ক্লাসে। সংস্থানটি রয়েছে তোমাদের 38 আর 39-এ রয়েছে হচ্ছে মূর্তি।
এই 38 39 এই ক্লাস দুটো তোমরা আরেকবার একটু দেখে নেবে। এবার এটা করার পর তোমরা নিচে আমি যেগুলো দিয়ে দিয়েছি এইগুলোকে নিজেরা করবে। আমি তোমাদের শুধু বাক্য থেকে বচনে কনভার্ট করে দেবো আর সিদ্ধান্ত বাক্যটা একটু বলে দেবো। যেমন কোনো কবি অমর নয়, যেহেতু যে কোনো কবি মানুষ এবং মানুষ অমর নয়, এই বাক্যটির ক্ষেত্রে সিদ্ধান্ত নির্দেশক শব্দ হচ্ছে যেহেতু। আর দেখো লেখা আছে যেহেতুর আগের বাক্য সিদ্ধান্ত হয়, তাহলে এই বাক্যটি হবে তোমার সিদ্ধান্ত। তাহলে এই বাক্যটি যদি সিদ্ধান্ত হয় তাহলে কি লিখব? কোনো কবি নয় অমর, এটা সিদ্ধান্ত লেখো। এইটা সিদ্ধান্ত লেখার পর এবার দেখো কবি আছে, তাহলে যে বাক্যে কবি আছে সেটা অপ্রধানাশ্রয় বাক্য করবা, আর যে বাক্যে অমর আছে সেটা প্রধানাশ্রয় বাক্য করবে। তারপর মূর্তি সংস্থান নির্ণয় করবে। নেক্সট পরেরটা দেখো, অনেক সরকারি অফিসার অধ্যাপক, কেননা তারা এমএ পাস, আর সকল অধ্যাপক অবশ্যই এমএ পাস। এটা তোমরা কি করে করবে? এখানেও দেখো সিদ্ধান্ত নির্দেশক শব্দ আছে, কোনটি বলো দেখি? কেননা। কেননার আগের বাক্য সিদ্ধান্ত, তাহলে কেননা আগের বাক্য সিদ্ধান্ত হলে হবে এইটা হবে সিদ্ধান্ত, অনেক সরকারি অফিসার অধ্যাপক। আর অনেক সরকারি অফিসার অধ্যাপক, এখানে তো সমস্ত অফিসারের কথা বোঝানো হয়নি, তাই এটি হবে আই বচন, কোনো কোনো সরকারি অফিসার হয় অধ্যাপক। হলো, এটা আমি সিদ্ধান্ত করলাম। সিদ্ধান্ত করার পর আমি দেখব এর পক্ষপাত কোনটা, সরকারি অফিসার। এই সরকারি অফিসার যে বাক্যে থাকবে সেটা আমি দিয়ে দেবো হচ্ছে অপ্রধানাশ্রয় বাক্যে। কোথায় আছে দেখো, কেননা তারা এমএ পাস, এই তারার পরিবর্তে তোমরা লিখবে সরকারি অফিসার। তারা বলতে সরকারি অফিসারকে বোঝানো হয়েছে, তাহলে হবে অপ্রধানাশ্রয় বাক্যে তোমরা লিখবে যে তারা এমএ পাস। তাহলে তারা বলতে কারা? সরকারি অফিসার, এই অনেক সরকারি অফিসার, তাই এটাও করবো আই বচন, যে কোনো কোনো সরকারি অফিসার হয় এমএ পাস। এরপরে সকল অধ্যাপক অবশ্যই এমএ পাস। আর একটা বাক্য বাকি থাকলো, এই বাক্যটি কোন বচন হবে? নিশ্চয়ই দেখতে পাচ্ছ সকল আছে, অবশ্যই আছে, এ বচন করবা, এ বচন করে এটা করবা প্রধানাশ্রয় বাক্য। নেক্সট এটা করে দিয়েছি, বিজ্ঞানীরা বুদ্ধিমান, কোনো কোনো বিজ্ঞানী পদার্থবিদ, সুতরাং পদার্থবিদ বুদ্ধিমান। এবার চারিটা, সব ছাত্র সফল নয়, যেহেতু সব সফল ব্যক্তি পরিশ্রমী এবং সব ছাত্র পরিশ্রমী নয়। এক্ষেত্রে যেহেতু আগের বাক্য সিদ্ধান্ত, তাহলে এটা সিদ্ধান্ত হবে। আর এক্ষেত্রে দেখো সবের সঙ্গে নয় রয়েছে, 100%-এর সঙ্গে যদি নয় থাকে তাহলে সেটা করবো ও বচন, তাহলে এটা হয়ে যাবে ও বচন। এবার দেখো এর পক্ষপাত কোনটা? ছাত্র, তাহলে ছাত্র যে বাক্যে থাকবে সেটা হবে অপ্রধানাশ্রয় বাক্য, তাহলে এই বাক্যটি কিন্তু হবে অপ্রধানাশ্রয় বাক্য। সব ছাত্র পরিশ্রমী নয়, এটা করবা কোনো কোনো ছাত্র নয় পরিশ্রমী। আর সব সফল ব্যক্তি পরিশ্রমী, এটা কোন বচন করবে? সব আছে, এটা করে দেবে এ বচন। নেক্সট আরেকটি রয়েছে লাস্ট, সে নিশ্চয়ই কাপুরুষ, কেননা সে অসৎ, এবং সব কাপুরুষই অসৎ। এখানেও দেখো একটা সিদ্ধান্ত নির্দেশক শব্দ আছে কেননা। এই কেননার আগের বাক্য সিদ্ধান্ত, তাহলে সে নিশ্চয়ই কাপুরুষ, এটা হবে সিদ্ধান্ত, তাই লিখবে সে হয় কাপুরুষ। অপ্রধানাশ্রয় বাক্য, আমাকে দেখতে হবে পক্ষপাত সে, তাই আমরা লিখব সে হয় অসৎ, লিখলাম আমরা এটাতে। এরপরে আমি প্রধান আশ্রয় বাক্য যেটা থাকলো সেটা করব, সব কাপুরুষই অসৎ, এটা কোন বচন হবে? এটি হবে এ বচন, আমরা লিখব সকল কাপুরুষ হয় অসৎ। দেখো এগুলো প্রত্যেকটি গুরুত্বপূর্ণ, এগুলো কিন্তু সবই এইচএস পরীক্ষাতে এসেছে, তোমরা দেখতে পাচ্ছ সব কয়টি গুরুত্বপূর্ণ। আর যদি এগুলো পারো তাহলে তুমি সবই করতে পারবে। আর যদি অসুবিধা হয় তাহলে তোমরা অবশ্যই সেটা কমেন্ট বক্সে লেখো, এবং যদি পারো তাহলে করে আমাকে পাঠাবে 9732759153 এই হোয়াটসঅ্যাপ নম্বরে তোমরা আমাকে পাঠাবে কারেকশন করার জন্যে। আর অবশ্যই যদি ক্লাসগুলো ভালো লাগে তাহলে সেটিতে লাইক দেবে এবং বন্ধুদের মধ্যে শেয়ার করবে। আর যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করনি
অবশ্যই সাবস্ক্রাইব করবে, কেননা তোমাদের দ্বারাই আমি উৎসাহিত হব এবং এরকম আরও সুন্দর সুন্দর ভিডিও বা ক্লাস দেওয়ার চেষ্টা করব। থ্যাংক ইউ।